শুরু করছি। তার লেখা এবং তার নির্মিত চলচ্চিত্রের গান আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আজ আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ তার সৃষ্টির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে তার লেখা ও তার পরিচালিত চলচ্চিত্রের কিছু গান পরিবেশনের চেষ্টা করছি। যদি তুমি চলে এসো, চলে এসো, এক ভরসা এসো, ঝরো ঝরো বৃষ্টিতে, জলভরা দৃষ্টিতে এসো, কোমল শ্যামল চলে এসো, তুমি চলে এসো, এক ভরসা যদি মন কাঁদে, তুমি চলে এসো, এক ভরসা। আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, চাঁদনি বছরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহার চিনি না আমি সে আমার চেনে, চাঁদনি বছরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে।
রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপ 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে মন যায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে ও মন যায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপ 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে মন যায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে ও মন যায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে আপন মন মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন মানুষের ভিতরে মানুষ মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন মরিলে কান্দিস না আমার নয়নে মরিলে কান্দিস না আমি অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা হুমায়ুনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম। আমরা আজকের এই আলোচনায় যে
যে কথাগুলো লিখে রেখে রেডি করে প্রস্তুত করেছেন আগেই ডক্টর শাহাদাত রুমন, সেই কথাগুলো মূল কথা, সেই কথা থেকে মূল কথাগুলো জানবো। তার আগে আমার মনে হয় খুব জরুরি, এখানে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেই নুহাস হুমায়ুন এসেছেন, কিন্তু উনি হুমায়ুন আহমেদের পুত্রও বটে। কাজেই মানে একসাথে দুই ধরনের অভিজ্ঞতা হবে। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে হুমায়ুন আহমেদকে দেখা, জানা, বোঝা, এবং পিতা হুমায়ুন আহমেদকে স্মরণ, স্মৃতিচারণ। আমি প্রথমেই মঞ্চে মানে এই ডায়াসে ডেকে নিচ্ছি নুহাস হুমায়ুনকে আজকের এই অনুষ্ঠানে স্মৃতিচারণ এবং তার চোখে হুমায়ুন আহমেদ এই কথাগুলো শুনবার জন্য। থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি আসলে খুব সুন্দর করে কথা বলতে পারি না, আমার কাজ হচ্ছে ভিজুয়াল মিডিয়ামে কাজ করা, আমার কথাবার্তা সুন্দর না, তো আমি চেষ্টা করবো বাবাকে নিয়ে কিছু কথা বলার। বাবাও আসলে খুব লম্বা বক্তৃতা করতে পছন্দ করতেন না, সো আমিও ছোটো রাখার চেষ্টা করবো। বাবার সাথে আমার খুবই মানে ভালো সম্পর্ক ছিল, খুব সুন্দর একটা অনেক স্মৃতি আছে বাবার সাথে। আমি বলবো যে হুমায়ুন আহমেদের ছেলে হওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই অদ্ভুত একটা জীবন। একটা এক্সাম্পল দেই, আমার মনে হচ্ছে যে ছোটোবেলায় যখন বাবার কি তখন আমার মা ঠিক করে যে আমার কিছু টাইম বাংলাদেশের বাইরে কাটালে আমি একটু হয়তো বেটার ফিল করবো। সো আমি আমার বোনের বাসায় চলে যাই। আমার বোন তখন থাকে হচ্ছে অ্যাটলান্টায়, তো আমি আমেরিকা চলে যাই, যে ভাবলাম যে কিছুদিন আমার বোনের সাথে টাইম কাটাবো। তো অ্যাটলান্টায় যাই, ওখানে হচ্ছে যে একটা ছিল, একটা ডোনাটের দোকান ছিল, ডাঙ্কিন ডোনাটস, ওটা অনেক বিখ্যাত একটা আমেরিকান ডোনাটের। তো ডাঙ্কিন ডোনাটসে আমরা যাই, ওখানে একজন বাংলাদেশি সার্ভার ছিল, যেহেতু এই ডোনাটের দোকানে। তো ওখানে কেউ হচ্ছে আমাদেরকে চিনে না, কিন্তু আমরা বাংলাদেশি শুনে খুবই খুশি হয়ে গেছে, সো আমাদেরকে ফ্রি ডোনাট দিল। তো ফ্রি ডোনাট যখন দেয় বলছে, ও আচ্ছা আপনারা বাংলাদেশ থেকে, ও আপনাদের হুমায়ুন আহমেদের কাহিনী জানেন তো? তখন অনেক গল্প করা শুরু করে দিল হুমায়ুন আহমেদকে নিয়ে। সো আমার কাছে খুবই জিনিসটা অদ্ভুত ছিল, মনে হলো যে আসলে আমি পৃথিবীর মানে যে কর্নারে যাব, দের ইজ গোয়িং টু বি হুমায়ুন আহমেদ ফ্যান, অ্যান্ড যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসে আর যারা হুমায়ুন আহমেদকে নিয়ে ভালোবাসে, সমালোচনা করে, অল অফ ইট। অ্যান্ড এটা আসলে খুবই স্পেশাল একটা লাইফ, এটা আমি কাউকে কোনো কথা বলে বোঝাতে পারবো না। আর মানে বাবার একটা সাইড ছিল যে বাবা সবসময় হি ওয়াজ আ ম্যাজিশিয়ান অ্যাজ ওয়েল, বাবা অনেক ম্যাজিক ট্রিক্স পারতো, অ্যান্ড বাবা আই থিঙ্ক সবাইকে একটা সর্ট অফ মানে ইন্টারেস্টিং মেমোরি, ইন্টারেস্টিং স্মৃতি ক্রিয়েট করার চেষ্টা করতো। ওই বাবার শব্দগুলো এখন আমি একটু বোঝার চেষ্টা করছি, কারণ বাবার আরও দারুণ কাজ আছে, বাবার সিনেমাগুলো, বাবার কিছু ছোটো গল্প আছে জাস্ট ব্রেথ টেকিং, মানে খুবই সুন্দর কিছু গল্প আছে, যেগুলো আমি বলবো যে অনেক আন্ডাররেটেড। অ্যান্ড বাবার যে ট্রু ফ্যান্স, যে পাঠকরা আছে, তারা যখন কথা বলে তখন এগুলো নিয়ে কথা বলে অ্যাজ ওয়েল। সো আমার এটা খুব ভালো লাগে। সো আমার ভালো লাগছে যে এই রিসার্চটা এখনও হচ্ছে, অ্যান্ড আই হোপ এটা কন্টিনিউ করে, কারণ আই থিঙ্ক দের ইজ আ লট মোর ফর আস টু ডিসকভার অ্যান্ড আনকভার। আমার মনে হয় যে এই ওয়ার্কগুলোর মধ্যে একটা ইউনিভার্সাল নেচার আছে। আমার খুব ভালো লাগছে যে এই বছরের সবচেয়ে সাকসেসফুল বাংলাদেশি সিনেমা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা বাবার কিছুক্ষণ গল্প থেকে নেওয়া হচ্ছে। কারণ এত মানে কি বলে, এত ধরনের কাজ হচ্ছে, মারামারি, কাটাকাটি, ডিফারেন্ট কাইন্ডস অফ সিনেমা, অনেক সুন্দর ভিজুয়াল, বিদেশে গিয়ে শুটিং হচ্ছে, তাও ওগুলাকে সব পার পেরিয়ে একটা হুমায়ুন আহমেদের গল্প থেকে একটা সিনেমা সবচেয়ে ভালো করছে, অ্যান্ড মানুষের মন জয় করেছে। আই থিঙ্ক দ্যাটস ভেরি স্পেশাল, অ্যান্ড একটা মানে কোইন্সিডেন্স না আমার মনে হয়। তারপরেই আমরা হুমায়ুন আহমেদের নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা দেখব। এই পর্যায়ে আমি আজকের এই আলোচনার ইতি টানবার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলা শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ স্ট্যালিন স্যারকে অনুরোধ করছি। নাম বদলে যাচ্ছে বারবার। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন মঞ্চে,
নোহা আহমেদ চলে গেছে, যে আমেরিকায় যাবে এই জন্য তার প্লেনের তা ডক্টর শাহাদাত রহমান, তিনি একটি অসাধারণ প্রবন্ধ এখানে উপস্থাপন করেছেন, যেটি হুমায়ুন আহমেদের চলচ্চিত্র জীবনকে অনেকটা এখানে প্রতিফলিত করেছে। আমরা এই প্রবন্ধটি আমাদের শিল্পকলা একাডেমির ষান্মাসিক যে পত্র আছে, পত্রিকা, সেখানে আমরা প্রকাশ করতে চাই। তার অনুমতিক্রমে অধ্যাপক ডক্টর মতিন রহমান, তিনি আমাদের এই চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত মানুষ, নিজেও চলচ্চিত্র নির্মাতা। মিজানুর রহমান, আমাদের সম্মানিত যুগ্ম সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তিনি একজন বুদ্ধিদীপ্ত মানুষ। তার আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে তিনি চলচ্চিত্র নিয়ে, হুমায়ুন আহমেদ নিয়ে ভাবেন। এবং আমাদের এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক ছিলেন, দীপক কুমার গোস্বামী, সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ আপনাদেরকে যে অনেক দীর্ঘ সময় দিয়ে আপনারা এখানে কথা শুনছেন। আমি খুব বেশি আমি বিশ্বাস করি যে এরকম একজন লেখক একটা দেশে 100 বছরে একবার জন্মায়। তার লেখা পড়াশোনা করলে কোনো মানুষ বলতে পারবে না যে পুরো লেখাটা ভালো লেগেছে মন্দ লেগেছে সে তর্ক পড়ে, কিন্তু একটা লেখা পড়তে শুরু করলে অবশ্যই তাকে পুরো লেখাটা পড়তে হবে। এই জাদুটা তার ভেতরে ছিল। আমার যখন 7-8 বছর বয়স ছিল, একদিন বাবা কোথায় জানি যাচ্ছিলেন, আমি দেখলাম যে বাবার পাঞ্জাবিটা ছেঁড়া। বাবা তো পাঞ্জাবিটা ছেঁড়া। তখন বাবা নোটিস করলো, দেখে আবার আরো টান দিয়ে ছেঁড়াটা আরো বড় করলো। বলছে কেন বড় করলো, কেন? বলছে ছোট ছেঁড়া তো, ওটা খেয়াল করলাম, বড় ছেঁড়া, এখন নেক্সট টাইম বুঝবো। তারপরে দেখি ওই পাঞ্জাবি পরে বাবা কোথায় চলে যাচ্ছে। আমার যে এটা পরে বের হচ্ছ, বললো যে দেখো নুয়াস, আপনি লেখক মানুষ, লেখকরা একটু পাগল হতে পারে, আমি ছেঁড়া কিছু করলে কেউ কিছু বলবে না। সেদিন লাইন প্রায় 3 ঘন্টার উপরে এই লাইন ছিল, শুধু স্যার অটোগ্রাফের জন্য। এবং আমি দেখলাম যে লাইন আগাচ্ছে, আস্তে আস্তে মেলার সময় শেষ হয়ে আসতেছে, আস্তে আস্তে বাতি বন্ধ হয়ে আসতেছে। এবং তো শেষ মুহূর্তে আমি স্যারের কাছে পৌঁছালাম। মেলা হয়তো কিছু দেখা হয়নি, কোনো বই দেখা হয়নি ওই দিন। কিন্তু এই যে অটোগ্রাফ পাওয়া গেছে, হুমায়ুন আহমেদের অটোগ্রাফ পাওয়া গেছে, এবং এটা একটা অদ্ভুত ফিলিং ছিল। বাংলাদেশের যে পরিবারগুলোতে এখনো একটা বুক শেলফের মতো একটা জিনিস আছে, বা অনেক দেখা গেছে কাপ পিরিচের পাশাপাশি বইও রাখা আছে, কিন্তু যদি 3টা বইও রাখা থাকে বা 4টা বইও রাখা থাকে, এর মধ্যে যদি একটা বই আপনি বের করবেন, দেখবেন হুমায়ুন আহমেদের বই। আমার একটা জ্বর আসতো ওই শীতের শুরুর দিকে, ওরকম একটা জ্বরের দুপুরে হুমায়ুনের ওই বইটা পড়ছি, যেখানে আনিস চিলেকোঠার ঘরে থাকে এবং নিচে রূপা তার কাজিন রূপার বিয়ে হয়ে যাচ্ছে এবং রূপা চলে যাবে, চিলেকোঠার রূপার শেষবার তার সাথে দেখা করতে এসছে। এবং ওই যে কষ্টটা, মানে ওই মুহূর্তের, এটা করার পরে শেষ করে আমি ঘরে থাকতে পারলাম না। আমিও ওই দুপুরবেলা বেরিয়ে গেলাম। আমরা কি হয়ে যাচ্ছি, যে আসলে হুমায়ুনের চরিত্রই হয়ে যাচ্ছে, যে জ্বরের ঘরে দুঃখ নিয়ে রোদের মধ্যে হেঁটে যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে মীরা এখন সুখে আছে। সমস্ত চেহারায় মায়াবতী ভাব। নীল শাড়ির জন্য হতে পারে, ধবধবে সাদা ব্লাউজের সঙ্গে নীল শাড়ি পরলে মেয়েদের মধ্যে এক আকাশ অনুভব চলে আসে। শাড়িটা আকাশ, ব্লাউজটা হলো পূর্ণিমার চাঁদ। সো এই বৃষ্টি জ্যোৎস্না কীভাবে ভালোবাসতে হয়, হুমায়ুন আহমেদ এটা নিজের চরিত্রকে মুখে দিয়েও ছড়াইছে, প্লাস বিভিন্ন চরিত্রের মাধ্যমেও এই নেচারের সাথে মানুষের ভালোবাসাটা, এটা উনি খুব সুন্দরভাবে, খুব ন্যাচারালি, যেমন নেচারের সাথে মানুষকে মিশিয়ে ফেলছে। হুমায়ুন আহমেদের নাটকের একটা বিশেষত্ব হচ্ছে কি, অন্য নাটকগুলোতে যেমন সবাই হয়তো সংলাপ মুখস্থ করতে না পারলেও ওই ভাবটা। তো আমার ফ্রেন্ডরা প্রচণ্ড ভয় পাচ্ছে, মানে ভয় শেষ। তখন তো অবভিয়াসলি এটা কস্টিউম, কিন্তু মানে রাতের বেলা আমরা ছোট ছিলাম, হঠাৎ কি জানি লোমস কি জানি একটা দৌড় দিয়ে চলে গেল, মানে ওরা তো ভয় শেষ। আমরা দৌড় দিয়ে আবার যে একটা ছোটো ঘর ছিল, নজরুলের ঘরটাতে চলে গেলাম। তখনও মনে হচ্ছে যে জানলা দিয়ে কি জানি তাকায় আছে, আবার আসে আবার যায়। তারপরে বাবাকে গিয়ে সবাই আমার ফ্রেন্ডরা বললো যে কি জানি আমরা দেখলাম। তো বাবা প্রচণ্ড গম্ভীর বললো যে তোমাদেরকে 1000 টাকা দিব, তোমরা যদি একা একা গিয়ে পুকুর পাড়ে যেতে পারো। তো আমার একটা ফ্রেন্ড আবার সাহস করে গেল একা একা। তো এইটা মানে ওয়েন ফ্রম আমার ফ্রেন্ডদের পার্সপেক্টিভ থেকে বোরিং এক্সপিরিয়েন্স থেকে মানে একদম আনফরগেটেবল একটা মেমোরি। খাচ্ছে আর ভাবছে অবশ্যই একসময় আর খেতে পারছিল না।
আমাদের শরীরে তো একটা লিমিট আছে। মানুষ চাচ্ছে, দর্শক তাকিয়ে আছে, অন্যরা উৎসাহ দিচ্ছে, এদিকে ওর যে পুরস্কার সেটার পরিমাণটা বাড়ছে, ও খাচ্ছে আর ভাবছে। এমন একটা সময়ের কথা, এমন একটা রাতের কথা, যেটা খুব সম্ভবত শীতের বা বর্ষার রাত, যখন বিয়ে হয় না বা খাবারও সেরকম পাওয়া যায় না, খাবারের খুব সংকট হয় ওই সময়টাতে। তো এমন একটা রাতের কথা ভাবছে, ওর ছেলে মেয়ের কথা ভাবছে। খাটের উপরে ওর একটা সন্তান অসুস্থ, আর বাইরে এরকম বৈরী আবহাওয়া, বাসায় কোনো খাবার নেই। সেই সময়টার কথা, সে যে ক্ষুধার্ত, সে নিজে ক্ষুধার্ত, তার সন্তানটা ক্ষুধার্ত, তার স্ত্রী ক্ষুধার্ত, সেই সময়টার কথা সে ভাবছে আর খাচ্ছে। আমি মানে এই গল্পটা আমি ইভেন্ট যখন মনে করি, যে এখন যখন বলছি, মানে আমি কেন জানি সেই জিনিসটা ফিল করতে পারি। এমন ভালো ছোট গল্প যিনি লিখতে পারে, তার আসলে আর কোনো কিছু না লিখলেও হয়। আমার প্রথম প্রেমের প্রথম উপহারটাও কিন্তু ছিল হুমায়ুনের একটা বই, যেটার নাম ছিল তোমাকে। আমার মনে আছে আমি বইটা কিনে রিক্সায় করে আসছি, এবং আমাদের ওখানে যে পিটি স্কুলের মোড়, ওইটা পার হচ্ছি, এবং ওই স্মৃতি এখনো ভাসছে যে না, হাতে ওই দিনটা বোধহয় বেগুলো আছে, হাতে ওই তোমাকে বইটা বারবার দিয়েছি, আবার যাচ্ছি। তো হুমায়ুনের বই বিষয়টা এমন যে আপনি মানে পড়েন না, এখনো রিক্সার মধ্যেও আপনার ওই পড়তে ইচ্ছে করবে। আপনি ওটা যাচ্ছে। আজও সে দেরি করলো অফিসে যেতে, রিক্সা পেতে আরো আধ ঘন্টা লাগবে, অফিসে পৌঁছতে পৌঁছতে 11:30 বেজে যাবে। কেউ অবশ্যই কিছু বলবে না, মেয়ে মানুষের জন্মানোর অনেক সুবিধা আছে। মুনা, এই মুনা। মুনা থমকে দাঁড়ালো। অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ, চলো রিক্সা ঠিক করে দে। রিক্সা আমি নিজেই ঠিক করতে পারবো। বোঝা যায় যে গলিতে বসে চাবি ঘুরায়, মানে দেখতে কি মনে হয় আমরা সবাই মানে উত্তপ্ত করবে। সে কিন্তু একজন মানুষকেই ভালোবাসতো, এবং যারা ভালোবাসতে মনে কিন্তু